উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এদিক সেদিক চোখ বুলিয়ে এই স্বর নিচু করে তোরা বলল, অনুও বাসায় নেই। ভাবি বলল দুপুরের পরপরই পালিয়েছে। সবাই ভাবিকে দোষ দিচ্ছে। বিরক্ত দুশ্চিন্তা এসে ভর করেছে অহনকে। বাড়িতে আজ কোনো দুর্যোগ ঘটবে তা ভেবে অস্থির হলেও পরক্ষণে ঠোঁটঝাড়া গোল হয়ে দম নিল। ছোট ভাইকে আগলে নেওয়ার পরিকল্পনা সাজিয়ে নিল মনে মনে। তোরাও ঘরে এসে বসার ঘরটাকে গাঢ় হয়ে বসে রইল। অগত্যা দুর্যোগ নিয়ে বেশ চিন্তিত ও সে নিজেও। জেঠিমা আর জ্যাঠা এই হাস্যর্য বদনখানা দেখে আফসোস হলো তার। অহন যদি সত্যি অনুকে বিয়ে করে নিয়ে আসে তাহলে তাদের কি অবস্থা হবে, মনের দশাই বা কি হবে তা নিয়ে 7-5 ভাবতে ভাবতে কলিং বেলটা বেজে উঠল। বাড়ির দরজার দিকে তাকিয়ে শুকনো ঢুকল তোরা। ভীতু নয়নে তাকিয়ে আছে জেঠিমার দিকে। কলিং বেলের শব্দে শুনে কলি এগিয়ে এসে দেখলো তোরা স্থির হয়ে সোফার সামনে দাঁড়িয়ে আছে। দরজা খুলতে খুলতে তরি তোরাকে ডেকে বলল, পাজি মেয়ে, এখানে থেকেও দরজা খুলিসনি কেন? আমি আবারও দৌড়ে আসলাম। কথাটা শেষ করে দরজার বাইরে তাকাতে মৃদু চিৎকার দিয়ে উঠল কলি। তার অল্প আওয়াজের চিৎকারে তোরার কাছে দম বন্ধ হওয়ার মতো হলো। ততক্ষণে এই ডাকে অনিমাও এসে হাজির হলো। কলিকে কিছু জিজ্ঞাসা করার আগে বাইরের দৃষ্টি পড়তেই 2 পা পিছিয়ে গেলেন তিনিও। গলা ফাটিয়ে নিজের স্বামী আর বাড়ির সকলকে ডাকলেন তিনি। বাড়ির পরিস্থিতি আজ করে হন্তদন্ত হয়ে নিচে নেমে এলো অহন। একে একে সবাই হাজির হলো বসার ঘরে, সবার জোড়া জোড়া দৃষ্টির বাইরে মানুষগুলোর ওপর। সদর দরজার দিকে তাকিয়ে ঠোঁট চেপে হেসে দিল অহন। কোনো মতে যে হাসি থামিয়ে রাখতে পারছে না। বাবা আর মায়ের দিকে তাকিয়ে তাদের অভিব্যক্তি বোঝার চেষ্টা করলো। নাজিম মজুমদারের চোয়াল শক্ত হয়ে উঠেছে। অনিমা ততক্ষণে ধুম করে বসে পড়লো সোফায়। বিলাপের মতো আত্মনাদ করে বসলো মানুষটা। স্ত্রীর আচমকা কান ফাটানো শব্দে কান্নাটা নাইম মজুমদারকে আরও চটিয়ে দিল। খ্যাক করে উঠে বললেন, থামো, যখন তখন মোরা কান্না জুড়াবে না তো। এখনো মরেনি তো, কিন্তু তোমার ছেলে মারার প্ল্যান করেছে। কথাটা শুনে অয়নের অস্পষ্ট স্বরে বলল, বাবা। ব্যাস 16 আনা পূর্ণ হলো যেন। অয়নের মুখে বাবা ডাকটুকু শুনে চিৎকার দিয়ে বললেন, কে তোর বাবা? আমি তোর বাবা নই। এখানে এসেছিস কেন? বেরিয়ে যা। কত বড় লাইক হয়েছিস, বাবা মাকে না জানিয়ে বড় ভাইয়ের আগে অন্যের মেয়েকে ভাগিয়ে বিয়ে করেছিস। অয়নের পাঞ্জুর মুখটা এবার ভীষণ অসহায় লাগছে। কতটা নিরুপায় হয়ে সে কাজটা করেছে তা বোঝার চেষ্টা করছে না কেউ। অনু মাথা নুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে লজ্জার ভয়ে। সবুজ রাঙা 3 পিসের বড় ওড়নাটা দিয়ে মাথা ঢেকে রেখেছে। বা হাতটা ধরে রেখেছে অহন। ছোট ভাইয়ের খুশকো চুল আর শুকনো মুখটা দেখে এবার মায়া হলো অহনের। এগিয়ে এসে বাবাকে বলল, আগে ওদের ঘরে আসতে দাও বাবা, সম্পূর্ণ ঘটনাটা শুনে না হয় সিদ্ধান্ত নিও। অহনের কথা শেষ হওয়ার আগেই ফুঁসে উঠল অনিমা। গর্জে উঠে বলল, একদম উমেদারি করবি না ওর হয়ে। ও কি চোর নাকি? চুরি করে বিয়ে করলো কেন? অহন মায়ের কথায় খানিক বিব্রত করলো, তবুও নিষ্পষ স্বরটাকে সংযত রেখে বলল, চুরি করে বিয়ে করলে তো পালিয়ে যেত আম্মা, দরজার সামনে মাথা নিচু করে দাঁড়াতো না। তোরা রুবাবার ডান হাতটা আঁকড়ে ধরে দেখছে তামাশা। বড়দের মাঝে কথা বলাটা বারণ, নয়তো এতক্ষণ দৌড়ে গিয়ে অনুকে জড়িয়ে ধরতো। ছেলের কথা শুনে নাইম মজুমদার অনুকে উদ্দেশ্য করে বললেন, এই মেয়ে, তুমি ঘরে এসো আর ওকে বাইরে থাকতে বলো। তোমার মুখ থেকে শুনবো আগে সব। নিজে হাতটা আগলে রাখা অয়নের হাতটাকে খামচে ধরল অনু। এবার শব্দ করে কেঁদে উঠল মেয়েটা। সবাই তপ্তা খেয়ে গেল যেন ওই কান্নার শব্দে। অয়নের বুকটা ধক করে উঠল যেন। বাবার দিকে করুণ দৃষ্টি নিয়ে বলল, ওর দোষ নেই বাবা, ওকে ধমকিও না। কথাটা শোনা মাত্রই নাইম মজুমদারের মেজাজ শিঙ্গে চলল। প্রায় ছুটে গিয়ে ছেলে গায়ে চর বসানোর আগেই ছুটল তোরা। কিন্তু তার আগেই বাবা আর ভাইয়ের মাঝে এসে দাঁড়ালো অহন। তোরার জ্যাঠার পাশে এসে থমকে দাঁড়ালো। মেয়ে স্বরে বলল, বড় বাবা শান্ত হন, আপনার বিপি বেড়ে যাবে। অয়ন শীতল চাউনিতে তোরাকে এক পলক দেখে বাবার উদ্দেশ্যে বলল, কেন এমন করছো বাবা? বিয়ে করাটা কি অন্যায়? আমি মানছি আমাদের না জানিয়ে বিয়ে করেছে ও। আচ্ছা বাবা, অয়ন যেভাবে কথা বলে কাজ করে, তোমার কি মনে হয় ও এভাবে বিয়ে করবে? বাবা, কোনো সমস্যা না হলে ও নিশ্চয়ই এমনটা করতো না। ফাঁসির আসামিকেও তো নিজের পক্ষে যুক্তি রাখার সুযোগ দেওয়া হয়, কিন্তু তুমি ওকে সেই সুযোগটাও দিচ্ছ না। অয়নের কথা শুনে ফের চেঁচিয়ে উঠল অনিমা।
এই জন্য বড় ভাইয়ের আগে বিয়ে করে আসবে, তাই তো? অহন এবার নিজেকে দমাতে পারলো না, সেও খানিক রুদ্ধ হয়ে পড়ল। নিয়ম যদি হয় বড় ভাই আগে বিয়ে করার, তাহলে আমি যদি জীবনেও বিয়ে না করি তবে কি ওকেও ঘরে পুষে রেখে দেবে নাকি? বাবা মায়ের মৌনতাকে সম্মতি মেনে অয়ন আর অনুকে ঘরে আসতে বলল। অহনের আদেশ শুনে কলি এগিয়ে গেল তাদের ঘরে আনতে। রুবাবা ইচ্ছে থাকলেও সে গেল না। তার মনে পড়ে গেল এই বেশি সেই জায়গাটায় এসে দাঁড়িয়েছিল কাকনার নিজাম মজুমদার। দগদগে অতীতটা তাজা হয়ে উঠেছে যেন। চোখ জোড়া বন্ধ করেই আবার খুললেন তিনি। মনে করতে চান না সেই নিষ্ঠুর স্মৃতি। তোরাও জ্যাঠার পাশ থেকে সরে গিয়ে অনুর হাত ধরে ঘরে নিয়ে আসলো। ভাইয়ের পাশে এসে দাঁড়ালো অয়ন। অনুকে সোফায় বসিয়ে তোরা আবার জ্যাঠার পাশে এসে দাঁড়ালো। অনু কান্দারত আদলটা খানিক শীতল করে দিয়েছে নাইম সাহেবের রাগকে। পিতৃসের উপেক্ষা করতে পারল না তিনি। রাগটা দমন করে তিনি এবার খানিক তাচ্ছিল্য স্বরে বললেন, মেয়েদের দোষ কি জানো? তারা ভালো ছেলেদের দিকে না তাকিয়ে অপদার্থ ও যুবকের পাল্লায় বেশি পড়ে। তা আম্মা যান, আপনিও সেই ভুল কেন করেছেন? এই বানরের গলায় মুক্তোর মালাটা কেন জড়িয়েছেন? নিজের জীবনখানা নিয়ে কোনো স্বপ্ন নেই নাকি? এত কথা পরেও অয়নের এই নীরবতা মানতে পারছে না অনিমা। তার ছেলেটা এতটা শান্ত নয়। অহনও আজ চোখে ভাইয়ের মনটা দেখছে। অল্পতে কাবু হওয়া ছেলেটা অয়ন নয়। ভাইয়ের কাঁধে হাত রাখতে ছিটকে দূরে সরে গেল অহন। জ্বরের তোপটা আজ অনেকটাই বেশি। অয়নের মনে হলো অয়নের শরীরটা কাঁপছে। বাবার দিকে তাকিয়ে বেশ সাজালো স্বরে বলল, তোমার জেরা থামাবে বাবা? তোমায় ব্যবসায়ী হিসেবে জানতাম, উকিল বনে গিয়েছো কবে? অয়নের অবস্থা দেখেছো একবার? মাতৃশ্রীর কাছে হার মানল সকলের অপরাধ। দৌড়ে এসে ছেলে এর পাশে দাঁড়ালো অনিমা। গায়ে হাত দিয়ে চমকে উঠল তিনিও। কণ্ঠ রাগ নাকি অভিমান ছিল বোঝা গেল না। খানিক নিভু নিভু কণ্ঠে তীর্যক চাউনি নিয়ে বললেন, এত জ্বর নিয়েও বিয়ে করতে চলে গেলি? বিয়ের আনন্দে জ্বর পালানোর কথা তো। এবার আর চুপ থাকতে পারল না অয়ন। ভারী গলায় বলেই বসলো, বউয়ের যদি দুইটা গুন্ডা ভাই আর অসুরের মতো বাবা থাকে, তখন বিয়ের আন্দোলনের বদলে পেটে মসুর মারে, বুকের ভেতরেও জ্বলে। অ্যাসিডিটি বলে জ্বালা পোড়া চালিয়ে নেই। ছোট ছেলেটার দিকে এক পলক তাকিয়ে নাইম সাহেব ফের বোম ফাটলেন। বাবার কথায় অয়ন চুপ থাকলেও মুখ খুলল অহন। থমথমে মুখটা এবার হাস্যোজ্জ্বল করে বলল, বাবা, তুমি চ্যালেঞ্জ করেছিলে কেউ ওর বউ হবে না। এখন বাজিতে হেরে কি ট্রিট দিবে সেই বাজেট রেডি করো। তোরা হাসতে চেয়েও হাসলো না, গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। ততক্ষণ অহন গিয়ে মায়ের পাশে দাঁড়ালে মাকে শান্ত করার জন্য। তার কানে এলো তার মায়ের আর ছোট ও চাচির নিষ্ঠুর কথোপকথন। এখন কি হবে বড় ভাবি? দেখেছো, অয়নও আমাদের মতো তোরার কথা ভেবেই কষ্ট পাচ্ছে। নয়তো মুখ গোমড়া করে রাখতো নাকি? তোরারও নিশ্চয়ই কষ্ট হচ্ছে। চোখের সামনে অয়নের বিয়েটাও কিভাবে মানবে? কত সুন্দর মিলমিশ ছিল দুজনের। না জানি মেয়েটার মনের কি অবস্থা। ওর বান্ধবী তো ওর জন্য কাল হলো। কান দিয়ে যেন উষ্ণ বাষ্প আসা যাওয়া করছে। নিঃশ্বাস যেন আটকে গেছে গলায়। সে নিজেকে আর প্রবোধ দিতে পারল না। কর্কশ স্বরটা সর্বোচ্চ আওয়াজে নিয়ে বলল, অদ্ভুত তোমাদের মন মানসিকতা। কারোর সাথে কেউ একটু হেসে কথা বললেই তোমরা ভাবো প্রেম জমে গেছে। অয়ন অনুকে ভালোবাসে বিধায় এতটা রিস্ক নিয়ে ওকে বিয়ে করেছে। সেখানে অন্য কারো কথা আসছে কেন? এখন দেখছি কারোর সাথে কথাও বলা যাবে না। আচমকা অহনের চিৎকারে পিলে চমকে গেল সবাই। অনিমায় কলিত ফাটা বেলুনের মতো চুপসে গেছে। ছেলের লালিত আদলখানা দেখে নাইম সাহেব কড়া স্বরে শুধালেন, ষাঁড়ের মতো মায়ের উপর চেঁচাচ্ছ কেন? বেশি বড় হয়ে গেছো? চোখে কোণে জল জমা হয়েছে অহনের। বাবার কথা শুনে মুখ ফসকে কিছু বলে ফেলেছিল প্রায়। সম্মিত হৃতে নিজেকে সংযত করে সে জবাব দিল, ওনাদের কথাটা শুনলে অয়ন কষ্ট পেত। উদ্ভট চিন্তাভাবনা ওনাদের। সবাই কায়েতখানা বন্দি আসামির মতো অনিমা আর কলিকে দেখছে। কলি মিনমিন করে রুবাবাইকে বলল, এভাবে দেখবেন না ছোট ভাবি, আমার শরম করে। তোমার কলেজে ফি পেমেন্ট করা হয়েছে। তোরা স্বাভাবিক স্বর, জি। মেয়ের জবাবে মুখটা হা হয়ে গেল নিজাম মজুমদারের। বিস্মিত হয়ে ফের জানতে চাইলেন। টাকা কোথায় পেয়েছো? শুকনো ঠোঁট জিভ বের করে ভিজিয়ে নিল। অবসরে
অবসরে অন্যের জামা বানিয়ে টুকটুক করে জমিয়েছিল টাকা। কলেজের ছুটির পর দুটো টিউশনি থেকে প্রাপ্ত অর্থগুলো জমিয়ে রাখে। সেই জমানো টাকা থেকে তার কলেজের খরচ সহ হাত খরচ চলে দিব্যি। তার লড়াইয়ের কোনো বর্ণনা সে কাউকে দিতে চায় না, তাই অল্প ভাষায় জানালো, আমিই দিয়েছি। নিজাম মজুমদার শব্দ করে নিজের অসন্তোষ বোঝালেন মেয়েকে। মেয়ের নিমিত্তে ভরসার আদলে বললেন, আমি এখনো বেঁচে আছি তো নাকি? তোরার মনে পড়লো তার বান্ধবী যখন আড্ডায় বুক ফুলিয়ে বলে, আমার বাবা সেরা বাবা, আমার বাবা আমার ভরসার আধার। তখন মাথা নুইয়ে নিত সে। তার সর্বোচ্চ প্রত্যয় নিয়ে বলতো, পৃথিবীতে খারাপ বাবা হয় না, বাবার কাছে মেয়েরা রাজকন্যা। তখন তোরা মনের অন্তঃস্থল থেকে তাচ্ছিল্য করে বিড়বিড় করে বলতো, ওসব আওড়ানো বুলি, সব মিথ্যে। দিনের পর দিন বাবার অবহেলা হেতু অভিমান জমতে জমতে তীব্র ঘৃণায় বদলেছে। মনের কান্নায় মৌন মিছিলে চিৎকার করা সংগ্রামী স্লোগান কেউ শোনেনি। সেই মিছিলে জারি হয়েছিল সন্ধ্যা আইন, নিষেধাজ্ঞা আরোপিত ছিল সেই মৌন মিছিলেও। এসব ভেবে আজ আর কষ্ট হয় না, বরং নিষ্ঠুর কিছু অনুভূতি হয়। তাই তো বাবা নামক মানুষটাকে ভীষণ সহজ ভাষায় বলল, সেই কথা আমি আর আমার মা ভুলে গিয়েছিলাম। ভুল বলছি, আমাদেরকে ভোলানো হয়েছে। নিজের দায়িত্ব নিতে শিখে গেছি। এখন আর ভরসা পাবার কোনো ইচ্ছা নেই। নরবরের শির দ্বারাটাকে টেনে টুনে শক্ত করে চারপাশে বেষ্টনী দিয়ে ঘিরেছি। এত সহজে সে ভিত নড়বে না। নিজাম মজুমদারের নিকট দুর্বোধ্য ঠেকল সহজ ভাষাগুলো। প্রতিটা অক্ষরে ছিল তীব্র ঘৃণা, প্রতিটি শব্দে ছিল দুজন মানুষের প্রতি করা অবহেলা আর অসম্মানের বিরুদ্ধে প্রতিবাদ। প্রতিটি বাক্য ছিল নিজের প্রতি দৃঢ়তা। কথা বাড়ালেন না নিজাম মজুমদার। নিজের সন্তানের কাছে তিনি সত্যিই অপরাধী। জীবনের এই দশায় এসে অনুতাপ হচ্ছে, কিন্তু তার মাসুল বাবদ তিনি পাচ্ছেন মানসিক যন্ত্রণা। বিশেষ করে অবহেলায় ক্ষতবিক্ষত হৃদয়ে মানুষ দুটো যখন নিজের চতুর্দিকে শক্তপোক্ত প্রাচীর দাঁড় করিয়েছে, তখন সেই প্রাচীরে এসে বারবার ফিরে যাওয়াতে মতো মানসিকতার টানাপোড়েনে তিনিও নিমজ্জিত হচ্ছেন। এসেছেন অনেক কথা নিয়ে, সেসব কথা গলা অবধি এসে আটকে গেছে। এর মতো নিষ্ঠুর যাতনা আর কি হতে পারে? মেয়ের স্নিগ্ধ আদলটার দিকে কখনো যদি প্রণিধান হতো, তবে নিশ্চয় সন্তানের জন্য মমতার খামতি হতো না। আজ মনে হচ্ছে তিনি পৃথিবীর সবচেয়ে মায়াবী কন্যার পিতা। রূপকথার রাজকন্যাও বুঝি তার কন্যার মতো সুশ্রী নয়। কন্যার কক্ষ পরিত্যাগের মুহূর্তটা হৃদয়ের পৃষ্ঠে শুকনো পাতার মর্মরে যাতনা উত্থিত হলো। সিঁড়ির বেয়ে স্লোট গতিতে নামলেন নিজাম মজুমদার। নিজের ঘরে নিঃশব্দে প্রবেশ করে সোজা চলে গেলেন বারান্দায়। আজ ঘুম আর চোখের পাতা ছুঁয়ে দেবে না। টেবিলে বসে ঢুলে ঢুলে পড়তে থাকা তোরার মনোযোগ বিঘ্ন ঘটল পরিচিত প্রিয় মানুষটার কণ্ঠধ্বনিতে। পেছনে না ঘুরে দৃষ্টি চোপায় কথা বয়ে রেখে জানালো, পড়ছি মাস্টার মশাই। তোরার স্বল্প ভাষাটা বুকের কম্পন বাড়িয়ে দিল। অসহন বোধ করল অহন। শ্যামরাঙা আদলটা যেন আমাবস্যায় ছেয়ে গেছে। গম্ভীর রাশভারী স্বরে শুধালো, দূরে ঠেলে দিচ্ছ এলো কেশি? বস্য হওয়া কাষ্ঠকে অগ্নিভিতে দেখিও না। চেয়ার ছুঁড়ে উঠে দাঁড়ালো তোরা। বইটা বন্ধ করে ঘুরে দাঁড়ালো। ঘড়ির দিকে তাকিয়ে বলল, আগুনে ঘি ঢাললে পরবর্তী পরিস্থিতিতে কি ঘটে মাস্টার মশাই? তোরার অতি স্বাভাবিক আচরণ মানতে পারছে না অহন। নিজাম সাহেবের সাথে তার কথোপকথন পুরোটাই শুনেছিল সে। এই ভঙ্গুর মেয়েটার যন্ত্রণা ভোলাতে এসেছিল, কিন্তু এসে নিজেই তবদা খেয়ে বসেছে। উল্টো মেয়েটা তাকে যন্ত্রণা দিচ্ছে। তার নীরবতায় মৃদু হাসল তোরা। নিজ স্বরে বলল, মাস্টার মশাই, বয়ের ঘাড়ে আঁকড়ি না টানলে ক হয় না, তাই না? কিন্তু ক এর আঁকড়ি মুছে দিলে ব হয়ে যায়। নির্মম ব্যাপার স্যাপার, তবে এমনটাই হয়। তবে আমাকে আঁকড়ি ভেবে নিন। চাইলে স্থান দেবেন, নয়তো দেবেন না, কিন্তু নিজেকে দহন করা চলবে না মাস্টার মশাই। অহন চোখে কৌতূহল খেলছে। কি কঠিন কথা বলল মেয়েটা। সহস্র টানছে নিজের চারপাশে, তবুও চার দেওয়ালের বন্ধ দরজায় প্রহরিত সে একজনই, যাকে সে
অঘোষিতভাবে স্থান দিয়েছে হৃদয়ের গোপন কুঠুরিতে। ছায়রাঙা ট্রাউজারের পকেটে হাত ঝুঁকিয়ে মাথা নেড়ে সায় দিয়ে অহন বলল, আমৃত্যু অপেক্ষা করব তোরা রানী। আমি পথভোলা পথিক নয়, আমি ক্লান্ত পথচারী। একদিন না একদিন গন্তব্যে ঠাঁই মিলবে নিশ্চিত। তোরা হাসল। সম্পর্কের ভবিষ্যৎব্য তার অজানা, তবু অনুভূতিরা বাধা মানে না। অজানা ভবিতব্য হয়তো ক্লান্ত পথচারীটাকেই গন্তব্যে টেনে নিবে। আশাহত হলো না মেয়েটা। স্বপ্ন বুনন বড়ই অদ্ভুত শক্তি দেয়, সে বলেই জানল। রাহি হয়ে আসলে মঞ্জিল তো আগলে নেবেই। ফের টেবিলের কাছে এসে বইটা হাতে নিয়ে তোরা বলল, ঘরে যান, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। অহন হাসল। কবে সে ঘরটায় না এসে তার এলোকেশেকে নিজের ঘরে নিয়ে যাবে সেই ভাবনায় বিভোর। আজ হোক বা কাল এই রহস্যময়ীকে শক্ত বাঁধনে সে আগলে নেবেই। শত ঝড় ঝাপটা আসুক, হাত সে ছাড়বে না। তার ভালোবাসার জোর এত ঠুনকো নাকি? পাহাড়ের মতো অটল সে। এই মুহূর্তে কঠিন একটা সিদ্ধান্ত নিল সে। হুটহাট এভাবে ঘরটায় ঢুকে আসবে না। চাঞ্চল্যকে আর অনাকাঙ্ক্ষিত কোনো ঝুট ঝামেলায় রাখতে নারাজ। এখনো অধিকার জন্মেনি তাকে সর্বমুখে আগলে রাখার। বৈধ অধিকারটুকু হয়ে যাক। এই দুনিয়ার সামনে লড়বে না হয় লড়াই লড়ে যাক। মা বাবা যাওয়ার পর বাবা আর ভাইদের চোখের মনি ছিল। পরিস্থিতির নিষ্ঠুরতায় তাদের অমতে অলক্ষ্যে ঘর ছেড়ে এলো। না জানি তারা কিভাবে আছে, কি করছে। এসব ভেবে ফুপিয়ে কেঁদে উঠল অনু। এদিকে বাবা, ভাই, অন্যদিকে অয়ন। এতক্ষণ চুপচাপ অনুর কান্নারত মুখটা দেখছিল অয়ন। এই রমণীর রাগ হোক কিংবা কষ্ট হোক, যখনই মেয়েটা কাঁদে তখনই নীরবে তাকে দেখা যায়। মেয়েটা হাসিতে সে কতবার ঘায়েল হয়েছে জানা নেই, তবে তার কান্নারত আদলটা বেশ কমনীয়। ক্ষণে ক্ষণে তার ফুপিয়ে ওঠা গভীর মনোযোগ দিয়ে দেখতে থাকলো অয়ন। নিঃশব্দে সরে এলো স্ত্রীর সামনে থেকে। খানিক বাদে আবার ফিরে এলো। আগের মতোই বসে পড়লো, গলা দিয়ে শব্দ করে বলল, অসময়ে কি বানের জলে ভাসাবে নাকি? এমনি শীত লাগছে। এখন যদি চোখের জলে বন্যা হয় তখন কে আগলে নিবে শুনি? তবুও থামলো না অনু। এবার হিচকি তুলে কান্না শুরু করলো। মিনমিন করে বলল, বাবাকে দেখতে মন চাচ্ছে। অয়নের হাসি পেল এবার, তবুও হাসি দমিয়ে রেখে বলল, ডিল ডান, চলো রেডি হয়ে নাও, বাবার বাড়ি রেখে আসি। কথাটা শোনা মাত্রই থেমে গেল অনু। বিস্ফোরিত নয়নে অপলক চেয়ে রইল অয়নের দিকে। মানুষটার গম্ভীর চাহনি দেখে বেশ ভরকালো। পরক্ষণে ফিক করে হেসে দিল অয়ন। বলল, পাঁচিল টপকে অসুস্থ শরীর নিয়ে যান হাতে নিয়ে তোমায় সাথে করে নিয়ে এসেছি অসুর সাহেবের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য নাকি? বাহ, কি আনন্দ! এমন একটা রোমান্টিক ওয়েদারে অসুর সাহেবের জন্য বউ কান্না করছে, তাতেই হিংসায় জ্বলে যাচ্ছি আমি। অয়নের হাসি দেখেই অনুর রাগ চড়ে বসলো। খেপে গিয়ে ধুম করে বিছানা ছেড়ে দৌড় লাগালো দরজার দিকে। চেঁচিয়ে বলল, আমি বাড়ি যাচ্ছি তোরার কাছে, ওর সাথেই ঘুমাবো। অয়ন তড়িঘড়ি করে এসে আটকালো অনুকে। তার হাত জোড়া নিজের হাতকে আগলে নিয়ে বলল, পাগল নাকি? এত কায়দা করে নিয়ে এসেছি বড় রেখে ননদের কোলে ঘুমানোর জন্য? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি অলক্ষণে কাজ কারবার! এমন করে না বউ, আমি জ্ঞান হারাবো, মরে যাব, ওপারে চলে যাব। অনু নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে, খুব কড়া স্বরে বলল, ছাড়ুন, আমি থাকবো না এখানে। আপনি সবসময় উল্টাপাল্টা কথা বলেন। শীতল চাহনি দিয়ে অনুর বাচ্চামা দেখছিল অয়ন। একটা সময় একটানে বুকে জড়িয়ে পড়ল। এখন বলো, এখানে থাকবে না? স্থির হয়ে গেল অনু। তার শ্বাস প্রশ্বাসের অস্বাভাবিক গতি স্পষ্ট টের পাচ্ছে অয়ন। স্ত্রীর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, রাগ কমেছে? তার মৌনতায় সন্তুষ্ট হলো অয়ন। ঠোঁট গোল করে শ্বাস ছেড়ে বলল, আপনার মোহরানা সম্পূর্ণ অংশ বুঝে নিন। অয়নের হাতে থাকা ছোট্ট বক্সটার দিকে তাকিয়ে বিস্মিত হলো অনু। সাহসে বক্সটা খুলেই কাগজের নোটগুলো দেখে জিজ্ঞাসা দৃষ্টিতে নিয়ে তাকালো। তার অনামিকায় সাদা পাথরের গোলাকার আংটিটাকে প্রবেশ করিয়ে অয়ন বলল, ধর্মমতে আপনার সমস্ত পাওনা আমি নির্ধারিত সময়ে পরিশোধ করেছি ম্যাম। আর আমার পক্ষ থেকে
আংটিখানা আপনার জন্য উপহার, বলতে পারেন প্রথম উপহার। নির্বাক কোনো চুপটি করে চেয়ে রইল স্বামীর পানে। অয়ন ফের বলতে শুরু করলো। আমার কোনো আচরণ তোমায় এতটুকু কষ্ট দিলেও আমাকে জানাবে, আমি নিজেকে শুধরে নিব। যদি কখনো মনে হয় বয়সটা আবেগের ছিল, তাই আমার সাথে সম্পর্কেও আবেগে জড়িয়েছ, তাহলে আমাকে জানিও। তোমার সকল মতামতকে আমি সম্মান করব। যদি কখনো ছেড়ে যেতেই চাও জানিয়ে দিও, স্বেচ্ছায় জীবনটাও দিয়ে দিব। আমি তোমায় ভালোবাসি অনু, ভীষণ ভালোবাসি। তুমি তো বোবা যন্ত্রণায় লিখে পাঠাতে, আমি অপেক্ষায় ছিলাম যেদিন নিজের করে পাবো সেদিনটার জন্য। স্ত্রীর চোখের কোণে আনন্দ অশ্রুকণা নিজ হাতে মুছে দিল অয়ন। তপ্ত অধর যুগলের উষ্ণ ছোঁয়ায় এঁকে দিল প্রিয়তমা স্ত্রীর কপালে। কলেজের পোশাকে পুরো দস্তুর তৈরি হয়েই খাবার ঘরে এলো তোরা। বাড়ির সবাই উপস্থিত সেখানে। কার্পণ্যের সাথে চোখাচোখি হতেই একগাল হেসে রান্নাঘরে ঢুকলো। তার হাসিটা দেখলেই জ্বলে উঠল কানন। তার ফর্সা আদলটা লালচে হয়ে উঠল ক্রোধে। চায়ের কাপটা হাতে রেখে বসার ঘরে এসে সোফায় বসে সবে চুমুক দিল তোরা। তখনই নজর গেল তুষারের দিকে। কেমন মুখ চোরা হয়ে বসে আছে সোফায়, আর চোখে তুষারকে পর্যবেক্ষণ করছে সে। কানন বারবার ডাকছে নাস্তা খাওয়ার জন্য, কিন্তু সে মুখ ভার করে আছে। তড়িঘড়ি করে নাস্তার টেবিল ছেড়ে বসর ঘরে আসতেই ছেলেকে বসে থাকতে দেখে নিজাম মজুমদার ছেলেকে প্রশ্ন করার আগে ছেলেটা বাবার পাশে এসে বসলো। রেজাল্ট দিয়েছে বাবা, 2 সাবজেক্ট ফেল এসেছে। গার্ডিয়ান নিয়ে না গেলে ক্লাসে ঢুকতে দিবে না। ছেলের কথা শুনে নিজাম মজুমদার রেগে ফুঁসে উঠলেন। কর্কশ স্বরে জানতে চাইলেন ফেল কেন এসেছে? কোনো সুবিধার কমতি রেখেছিল তিনি? তোরা সামনে চায়ে চুমুক দিয়ে যাচ্ছিল। সে দেখতে চায় আজ নিজাম মজুমদার ঠিক কী করেন। এদিকে বাবার কথা শুনে তুষার অসহায় চাহনি নিয়ে বলল, আর হবে না বাবা, তুমি না গেলে ক্লাসে বসতে দিবে না। রাগে গজগজ করতে করতে তিনি সম্মতি জানালেন। চলো। তোরা ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসিটার আগমন হলো না চাইতেও। কত শতবার প্যারেন্টস মিটিংয়ে শত অনুনয় করেও বাবাকে পাশে পায়নি। তখন তার বড় বাবা অভিভাবক হয়ে যেত, কখনো মাকে নিয়ে যেত। আর আজ তোরা অবাক হলো, তার মোটেও কষ্ট হচ্ছে না। এবার যার পরনায় সন্তুষ্ট মেয়েটা, তাহলে নিজের সন্তানকে দৃষ্ট করতে পেরেছে। চায়ের কাপে দৃষ্টি রেখে ভাবনায় ডুবেছিল মেয়েটা। ঘোর ভাঙল মায়ের ডাকে। সহাস্য মায়ের দিকে চেয়ে বলল, চিনি ছাড়া চা খাবে আম্মু? ওয়েট মনে হচ্ছে বাড়িয়েছো খানিকটা। রূপাপা নিজের দিকে একবার তাকালো। মনে হলো শরীরের বর্ণটাও মলিন হয়ে গেছে কিছুটা। নিজের দিকে এবার মনোযোগ দিতে হবে, সময় হারায় না। প্রতিটা ক্ষণে ক্ষণে সঠিক ব্যবহার করলে শেষ সময়েও ঘুরে দাঁড়ানো যায়। মায়ের অভিব্যক্তি আঁচ করলো তোরা। চায়ের কাপটা নিয়ে আবার রান্নাঘরের দিকে এগোলো। অনুকে দেখতে পেয়ে ঠোঁট টিপে হেসে বলল, অনু ভাবি, আপনি কি কলেজ যাবেন? তোরা আচমকা খুনসুটিটুকু হজম হলো না অয়নের। খাবার রেখে বিস্ময় নিয়ে দেখছে তাকে। অনু তো রীতিমতো ভ্রু কুঁচকে নিল। সবার দিকে তাকিয়ে বুঝতে পারলো যে কোনো মুহূর্তে হো হো শব্দের লাই উঠবে। মুখে ঢুকানো রুটির টুকরোটা চিবানোর অবস্থায় নেই অহন। মুখে হাত দিয়ে বসে আছে সে, না পারছে হাসতেই, না পারছে রুটিটুকু গিলতে। তার সম্বিত ফিরল তোরার আহ শব্দে। ঘাড় ঘুরিয়ে দেখলো অয়ন তার কান টেনে ধরেছে। এদিকে পরশ থার্ড আম্পায়ারের মতো চিৎকার করে, ওয়াও, গ্রেট শট, হোয়াট এ মার্ভেলাইজ ফাইট, ক্যারি অন ক্যারি অন। বড়রা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করতে পারছে না। ওইদিকে অনু দাঁত খেলিয়ে হাসছে। অনিমার মনটা কোনো প্রান্তে গেছে কে জানে। খুব স্বাদ ছিল এই কোমল মতিকে ছোট্ট ছেলের বউ করার। ততদিনে মেয়েটা আরেকটু পরিপক্ক হতো। কে জানতো সকল আশায় অঙ্কুরেই বিনষ্ট হবে। দীর্ঘশ্বাস ছেড়ে রান্নাঘরে চলে গেলেন চোখের জল লুকাতে। মায়ের প্রস্থানের পর মুহূর্তে চেয়ার ছাড়লো অহন। এক ঝটকায় অয়নের হাত সরিয়ে নিল। গমগমে আওয়াজে শুধালো, বড় ভাইয়ের বউকে ভাবি ডাকবে না তো কি খালা ডাকবে? এবার আর হাসি দমাতে পারলো না কলি। হাসতে হাসতে গড়াগড়ি দিতে সে। অয়নের হাত থেকে ছাড়া পেয়ে তোরা দীর্ঘশ্বাস ছাড়লো।
ছলে বলল, কত কি দেখবো। বউয়ের বয়স 24 ঘন্টা হওয়ার আগেই ভাই পর হয়ে গেল। কলিকাল, ঘোর কলিকাল। ব্যাগটা কাঁধে চড়িয়ে ঘর ছেড়ে বের হবার আগে আরেকবার মাকে বলে বেরোলো তোরা। সদর দরজা পেরিয়ে বাড়ির ফটকে